আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জুবাইর একাডেমিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়াশোনা করছিলাম কর্ম জীবনমুখী শিক্ষা, ষষ্ঠ শ্রেণীর। এটা একটা সাবজেক্টটা খুবই চমৎকার। আমরা বেশ কিছু টপিকস এখানে পড়ে ফেলেছিলাম, তো আমি আজকে নেক্সট টপিকসগুলো নিয়ে আলোচনা করব। যারা ষষ্ঠ শ্রেণীতে আছো, আশা করব তারা রেগুলার ভিডিওগুলো দেখছো। একটু আমার ভিডিওগুলো দিতে দেরি হয়, কারণ বিভিন্ন ব্যস্ততার কারণে করা হয়ে ওঠে না। তারপর আমি চেষ্টা করছি পুরো সাবজেক্টটি কভার করতে। চলো শুরু করা যাক। কর্মজীবনমুখী শিক্ষা যেই সাবজেক্টটি আছে, আমরা এখানে কিছু ওভারভিউ করে যাই, যেগুলো আমরা গত দুইটি লেকচারে পড়েছি। আর আশা করব যে তোমরা যারা আগের লেকচারগুলো দেখোনি, তারা আগে দেখে নিবে। আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম যে কর্মেই আনন্দ। আমরা কর্মেই আনন্দের মধ্যে এই অনেকগুলো টপিক শিখেছিলাম, আত্মমর্যাদার ধারণা শিখেছিলাম, নিতু যে কলেজে পড়ে তার একটি ঘটনা এখানে শুনেছিলাম, এবং পাশাপাশি আজিজ একজন মেধাবী ছাত্র, তার সম্পর্কে জেনেছিলাম। কর্মের মধ্যেই যে আনন্দ আছে, এটা সম্পর্কে মূলত এই ঘটনাগুলো। ঘটনা 3 আমরা তাপসের সম্পর্কে জেনেছিলাম। তোরা যদি এগুলো না জেনে থাকো, অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে নেবে। আমি জাস্ট ওভারভিউ করে যাচ্ছি। পার্ট 2 তে আমরা জেনেছিলাম যে কাজের ক্ষেত্রে আত্মমর্যাদা, মানে কোনো কাজই যে ছোট নয়, সেই কাজের ক্ষেত্রে আত্মমর্যাদা আছে, সেই বিষয় সম্পর্কে আমরা জেনেছিলাম। এরপরে আমরা আত্মমর্যাদার গল্প জেনেছিলাম। চলো তারপরে আরো দেখি। তারপরে আমরা পার্ট 5-এ জেনেছিলাম আত্মবিশ্বাস। তোমার মধ্যে যদি আত্মবিশ্বাস না থাকে, তাহলে তুমি সহজেই কোনো কিছু করতে পারবে না। তোমার ভিতরে একটা জড়তা কাজ করবে। দেখা যাবে যে তোমাকে বক্তৃতা দিতে উঠিয়ে দেওয়া হয়েছে, কিন্তু তুমি একটা কথাও বলতে পারছো না। তো তোমার এই সাবজেক্টটা পড়লে পারে তোমার নিজের ভিতরে আত্মবিশ্বাসী তুমি হতে পারবে। দেখো, বলতে বলতেই ঠিক পার্ট 6-এর যে 8 নাম্বার অংশ, এখানে আমরা আত্মবিশ্বাসী মানুষের গল্প জেনেছিলাম। তারপরে জেনেছিলাম যে এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম সম্পর্কে। এরপরে আমরা আত্মবিশ্বাসী হওয়ার কিছু বিষয় জেনেছিলাম এখানে, এই পার্টের অংশের ভিতরে। তারপরে আমরা পার্ট 9-এ পড়েছিলাম সৃজনশীলতার ধারণা সম্পর্কে। সৃজনশীলতার ধারণা। এরপরে আমরা বেশ কিছু ক্রাফট বানানো এখানে দেখেছিলাম, যে কিভাবে তারা সৃজনশীল কাজগুলো করছে। কাজের ক্ষেত্রে সৃজনশীলতা, এটা সম্পর্কে জেনেছিলাম ঘটনা 1-এ। সাথী হচ্ছে কবিতা খুব ভালোবাসে, তার এই ব্যাপারে সাথী তার নিজের ব্যাপারে জানিয়েছে। এরপরে ছিল যে রায়হানের কোনো কিছুই ফেলে দিতে তার ভালো লাগে না, তার মানে সে বিভিন্ন জিনিস থেকে সে ক্রাফট তৈরি করে বা অপ্রয়োজনীয় জিনিসকে কাজে লাগায় সে। ঘটনা 3-এ আমরা নাফিসার আঁকার হাত অনেক ভালো, এটা সম্পর্কে জেনেছিলাম। এরকম 3 জনার ব্যাপারে ঘটনা জানলাম। তোমার আশেপাশে এরকম অনেক ঘটনা আছে, যেগুলো দিয়ে তুমি নিজের মতো করে বিশ্লেষণ করতে পারো এই বিষয়গুলো। এরপরে আমরা কয়েকজন সৃজনশীল মানুষের গল্প জেনেছিলাম। তাদের মধ্যে ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে শিল্পাচার্য জয়নুল আবেদিন, তারপরে টমাস আলভা এডিসন, লিওনার্দো দা ভিঞ্চি। এরপরে আমরা কিছু দলগত কাজের কথা বলেছিলাম, তারপর কি কায়িক শ্রমের পরিচয়। এরপরে আমরা এই যে কায়িক শ্রমের পরিচয় দিয়েছিলাম, যারা রিক্সা চালাচ্ছে বা যারা দিনমজুর বা যারা মাঠে কাজ করছে, তারা হচ্ছে কায়িক শ্রম করছে। কোনো কাজই কিন্তু ছোট নয়, এটা আগে আমাদের মাথায় রাখতে হবে। এরপরে আমরা পার্ট 13-র 25-এ আমরা দেখেছিলাম যে কায়িক শ্রম ও এর অনুশীলন। আমরা আজকে আমাদের যে পার্টটা ছিল, এরপরেই সেই পার্টটা শুরু করব আমরা মেধাশ্রম। এইটা দিয়ে আমরা এখন শুরু করব। চলো তাহলে শুরু করা যাক। আশা করব তোমরা প্রিভিয়াস টপিকসগুলো পড়ে নিবে এবং তোমাদের নিজেদের চিন্তা থেকে সেগুলো তোমাদের বাস্তবিক অভিজ্ঞতার সাথে মিলানোর চেষ্টা করবে। এবং আমাদের এই লেকচার ভিডিওর আগের যে 2টা ভিডিও আছে, তোমরা চাইলে প্লেলিস্টে পেয়ে যাবে এবং ডেসক্রিপশনেও লিঙ্ক দেওয়া থাকবে। চলো শুরু করা যাক। পার্ট 26। আমি একটু পেনটা নিয়ে নিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। পার্ট 26-এ আমরা যেটা দেখব সেটা হচ্ছে মেধাশ্রম। মেধাশ্রম সম্পর্কে আমরা এখানে জানব। শ্রম কিন্তু শুধু শারীরিক হয় তা নয়, মেধাগ্রস্ত পরিশ্রমও আমরা নিয়মিত করে থাকি। আমরা যদি শুধু বলি যে শ্রম কি শুধু শারীরিকই হয়, না, শারীরিক শুধু হয় না, মেধা কেন্দ্রিক শ্রম আছে। যেমন একটা উদাহরণ দিতে পারি আমরা, তোমরা কি কেউ দিতে পারবে?
মেধাভিত্তিক শ্রমগুলোর কিছু উদাহরণ আমি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি। ধরো তুমি একটা ব্যাংকে গেলে, ব্যাংকে গিয়ে দেখলে যে সেখানে একজন ম্যানেজার বসে আছে এবং তার সাথে বেশ কিছু কর্মী কাজ করছে। তো দেখো সবাই কিন্তু কম্পিউটার, বিভিন্ন খাতাপত্র এগুলো নিয়ে কাজ করছে। তো তারা সবাই কি মেধাভিত্তিক শ্রম দিচ্ছে। তারা কি এখানে কোনো শারীরিক কসরত করছে? শারীরিক কসরত করছে, বাট সেটার সাথে মানসিক কাজও এখানে বেশি। এখানে চিন্তা করতে হচ্ছে, হিসাব নিকাশ করতে হচ্ছে। আর আমরা এতদিন কিছু কাজ দেখলাম যেগুলো শারীরিক, যেমন রিক্সা চালানো, তারপরে হচ্ছে যেমন হচ্ছে মাঠে কাজ করা, এগুলো ছিল কায়িক শ্রম বা শারীরিক পরিশ্রম। তো শ্রম কিন্তু শুধু শারীরিকই হয় তা নয়, মেধাগত পরিশ্রমও আমরা নিয়মিত করে থাকি। তাহলে সেগুলো কেমন? যেমন এখানে দেখো বই একটা উদাহরণ দিয়েছে যে তোমার কোনো বন্ধু তোমাকে একটি ধাঁধা জিজ্ঞাসা করলো, তুমি বেশ চিন্তা ভাবনা করে ধাঁধাটির উত্তর দেবে। এই যে ধাঁধাটির উত্তর দেওয়ার জন্য তুমি চিন্তা করেছো, সেটি কিন্তু এক ধরনের মানসিক পরিশ্রম। তার মানে কি তুমি চিন্তা করলে, অনেক সময় চিন্তা করে সেটার উত্তর দিলে। ধাঁধাটির উত্তর দেবার জন্য তুমি তোমার মেধা খাটিয়েছো, অর্থাৎ তুমি মেধা শ্রম দিয়েছো। অনেকে আছে যারা গণিত অলিম্পিয়াড করে, তাদেরও এরকম মেধা শ্রম দিতে হচ্ছে, তাই না? চিন্তা করতে হচ্ছে ওই কাজটা করার আগে। তো দেখো আমরা তাহলে মেধাশ্রম বিষয়ে জানলাম। এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে এখন আরো কিছু মানুষ যারা মেধাশ্রম দিচ্ছে, এরকম কিছু ব্যক্তি সম্পর্কে আমরা জানবো। যেমন দেখো, একজন রোগী ডাক্তারের কাছে গেল, ডাক্তার তার সব কথা শুনে তাকে ঔষধ দিলেন। একটু ভাবো তো, ডাক্তার তাকে কিভাবে ওষুধ দিলেন? ডাক্তার তাকে রোগীর কথা শুনে প্রথমে রোগের লক্ষণগুলো চিহ্নিত করেছেন এবং লক্ষণগুলো দেখে রোগ নির্ণয় করেছেন। তার মানে কি, সে কিন্তু চিন্তা করলো, তারপর রোগের জন্য নির্দিষ্ট ঔষধ দিয়েছেন। এই পুরো প্রক্রিয়ায় ডাক্তার কিন্তু শারীরিক পরিশ্রম করেননি, সে কি করেছে? চিন্তা করেছে। যদিও বা সে কি কলমে লিখেছে, এটা একটা শারীরিক পরিশ্রম, বাট এখানে চিন্তা করো যে সে কিন্তু মাথা দিয়ে আগে চিন্তা করেছে যে কোন রোগটা তার হতে পারে, সেটার পরিপ্রেক্ষিতে সে একটি ওষুধ সাজেস্ট করেছে বা কতগুলো ওষুধ সাজেস্ট করেছে। তিনি খাটিয়েছেন তার মেধা। তাই ডাক্তারের এই পরিশ্রম হলো এক ধরনের মেধাশ্রম। এখন ধরো আমরা যদি একজন আইটি ইঞ্জিনিয়ারের কথা চিন্তা করি, যে কম্পিউটারের সফটওয়্যার তৈরি করে, এরকম ব্যক্তি, সে কিন্তু মেধাশ্রম দিয়ে বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন এগুলো তৈরি করছে। তো ওগুলো কি হবে তাহলে? মেধাশ্রম বলবো আমরা। ঠিক আছে? দেখো তুমি প্রতিদিন তোমার পার্ট শেখো, এসব পার্ট বুঝে শিখতে গিয়ে তোমাকে অনেক মেধা খাটাতে হয়। কাজেই প্রতিদিনের পড়া শেখা, মনের মধ্যে ধরে রাখা এবং ভবিষ্যতে তা কাজে লাগানো মেধাশ্রমের উদাহরণ। তাহলে তোমরা আশা করব তোমাদের আশেপাশে এরকম মেধাশ্রম দিচ্ছে, এরকম অনেক অনেক উদাহরণ আছে যেগুলো তোমরা লিখবে এবং নিজেদের চিন্তা থেকে বিশ্লেষণ করবে, যাতে তোমার পরীক্ষায় আসলে পারে তুমি তোমার মতো করে ব্যাখ্যা করতে পারো। বইয়ের উদাহরণ তোমাকে শুধু আইডিয়া দিবে, কিন্তু তুমি সেটাই কেন লিখবে? আশেপাশে তো আমাদের প্রচুর রিসোর্স আছে, সেগুলো আমরা উদাহরণ হিসাবে ব্যবহার করব। যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, যারা উকিল আছে, তারপরে এরকম পেশাজীবী অনেক অনেক শ্রেণীর মানুষ আছে। যেমন আমি প্রথমে বললাম ব্যাংকার, এরকম। ঠিক আছে? আমাদের আশেপাশে তোমরা তাহলে আরো খুঁজবে এভাবে। উপরের উদাহরণ থেকে আমরা কি বুঝতে পারি? দেখো, যে সকল কাজ আমরা মেধা ব্যবহার করে সম্পাদন করি, সে সকল কাজকে মেধাশ্রম বলা হয়। তাহলে দেখো আমরা এখন সংজ্ঞাটাও পেয়ে গেলাম, মেধাশ্রম কাকে বলে সেটা আমরা এখান থেকে বুঝতে পারছি যে যে সকল কাজ আমরা মেধা ব্যবহার করে সম্পাদন করি, সে সকল কাজকে মেধাশ্রম বলা যায়। তোমরা এখন সহজে এই লাইনটি লিখে ফেলো, এখান থেকে এতটুকু লিখে ফেলো, এটা তোমাদের উদাহরণ, এটা তোমাদের হচ্ছে সংজ্ঞা, সরি, এই সংজ্ঞাটুকু তোমরা লিখে ফেলো। আর উপরে তো উদাহরণগুলো আমরা দিয়ে ফেললাম। তো তোমার যখন পরীক্ষা এটা আসবে, তুমি প্রথমে এই সংজ্ঞাটি লিখবে যে তোমার হচ্ছে যে সকল কাজ আমরা মেধা ব্যবহার করে সম্পাদন করি, সে সকল কাজকে মেধাশ্রম বলা হয়, এবং তার কিছু উদাহরণ তুমি ব্যবহার করবে, যেমন ডাক্তার, তারপরে কি ইঞ্জিনিয়ার, বা তোমার বন্ধুকে যে ধাঁধা জিজ্ঞাসা করা হলো, সে চিন্তা করলো, এইগুলো হচ্ছে এক একটা উদাহরণ। অর্থাৎ যখন আমরা আমাদের চিন্তাকে কাজে লাগাই, সেটাকে আমরা বুঝি, চিন্তা বা ভাবনা বা জ্ঞান ইত্যাদি ব্যবহার করে কোনো কাজ করে থাকি, সেটাই হলো আমাদের মেধাশ্রম। মেধাশ্রম হলো মানসিক শ্রম। আমরা যখন কোনো কিছু নিয়ে চিন্তা করি, কোনো সমস্যা দেখা দিলে সমস্যা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজি, সেগুলো সবই এক ধরনের মেধাশ্রম।
এবার আসো আমরা জানি আরো বেশ কিছু বিষয়, সেটা হচ্ছে যে আমরা প্রতিদিন নানা রকম কাজ করি। সেসব কাজের মধ্যে যেমন মেধাশ্রম থাকে তেমনই থাকে কায়িক শ্রমও। মানে আমরা সবসময় যে মেধাশ্রম করি বিষয়টা এমন না। মেধাশ্রমের পাশাপাশি কায়িক শ্রম দিতে না পারলে হয়তো অনেক কাজই সুষ্ঠুভাবে করা সম্ভব হতো না। আমরা প্রতিদিন যেসব কাজ করে থাকি কিংবা যেসব কাজ করতে দেখে থাকি, সেসব কাজের মধ্যে কোনগুলো মেধাশ্রম আর কোনগুলো নয় তা কি আমরা বলতে পারবো? এসো একটু চেষ্টা করে দেখি। নিচের যেগুলিতে মেধাশ্রমের পরিমাণ বেশি সেগুলির পাশে টিক চিহ্ন দাও এবং বন্ধুদের সাথে আলোচনা করো যে ওই কাজগুলো কেন মেধাশ্রমের উদাহরণ। আসো আমরা এই ছকটি দেখি এবং নিজেরা চেষ্টা করি। দর্জির কাপড় সেলাই, এটা কি হতে পারে? তুমি চিন্তা করো। লেখকের বই লেখা, তারপরে শ্রেণীতে বসে মুক্ত চিন্তার সাহায্যে কোনো বিষয়ে অনুচ্ছেদ লেখা। ডাক পিয়নের চিঠি বিলি করা, এটা কি হতে পারে? ডাক পিয়ন হেঁটে হেঁটে পায়ে হেঁটে চিঠি বিলি করছে, তাহলে এটা কায়িক শ্রম হবে না মেধাশ্রম হবে? চিন্তা করো তো। এটা অবশ্যই কায়িক শ্রম হবে। ডাক্তারের রোগ নির্ণয়, এটা হতে কি মেধাশ্রম হবে। শ্রেণীতে শিক্ষকের গাণিতিক সমস্যা বুঝিয়ে দেওয়া, এটা কি হবে? মেধাশ্রম না কায়িক শ্রম? চিন্তা করো। থালা বাসন পরিষ্কার করা, এটা অবশ্যই কি কায়িক শ্রম, মানে তুমি কষ্ট করে করছো। দর্জির কাপড় সেলাই করা, এটাও কায়িক শ্রমের ভিতরেই পড়বে। তো যেগুলো আমি বলিনি সেগুলো তোমরা চিন্তা করে অ্যান্সার করবে। আর সবচেয়ে ভালো হয় যদি তোমরা কমেন্টসে আমাকে জানাও। যেগুলো আমি বলিনি সেগুলো তোমরা অ্যান্সার করবে। চাইলে তোমরা আমাদের কমেন্ট সেকশনে অ্যান্সার করতে পারো। আমাদের ফেসবুক পেজ আছে এবং একই নামে আমাদের ইউটিউব চ্যানেল যেটা তোমরা দেখছো, এই চ্যানেলে এসে তোমরা কমেন্টস করতে পারো। আর যেটা বুঝতে পারবে না অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে, বা তোমাদের কোনো কিছু জানার থাকলে, সামনে যদি কোনো সাজেশন থাকে যে স্যার আপনি এই সাবজেক্টগুলো আমাদেরকে বুঝিয়ে দিন, আমি চেষ্টা করব আমার ভালো লাগা ভালোবাসা থেকে সকল সাবজেক্টই তোমাদের জন্য তৈরি করতে। আমি চেষ্টা করছি যে বাংলাদেশের স্কুল লেভেলের যত সাবজেক্ট আছে সবগুলো, যেগুলো আমি পারবো আমার পক্ষে সম্ভব বুঝিয়ে করার, সেগুলো সহজে বোঝানোর চেষ্টা করছি। এরপরে আসো আমরা একটু জানি পার্ট 27-31, যেটা মেধাশ্রম ও এর অনুশীলন। একবার ভেবে দেখো তো যে মানুষ এবং মেশিনের কাজের মধ্যে পার্থক্যটা কোথায়? মানুষ কিন্তু চিন্তা করতে পারে, আর মেশিন একটা পার্টিকুলার কাজ করে। ঠিক আছে? যেই কাজের জন্য সেই মেশিনটাকে তৈরি করা হয়েছে সেই কাজটাই কেবল করে। যেমন ধরো যদি এরোপ্লেনের কথা চিন্তা করি বা বিমান, এটা কি করে? উড়া, মানুষকে বহন করা, আকাশ দিয়ে উড়ে যাওয়া এবং মানুষকে বহন করে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া, এই কাজটুকুই সে সম্পাদন করছে। তারপরে ধরো তোমার একটা সাইকেলের কথা চিন্তা করো, বাইসাইকেল। এটা তুমি চালাচ্ছ, চালিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছ, একটা নির্দিষ্ট আহ, সময় তুমি এটাকে ব্যবহার করছো। তো এই যে নির্দিষ্ট একটা কাজের জন্য তুমি এটাকে ব্যবহার করছো, এগুলো হচ্ছে এক একটা মেশিন। আর তুমি যেমন কম্পিউটার ব্যবহার করছো গণনা কাজে ব্যবহারের জন্য, তারপরে এরকম অনেক অনেক মেশিন তুমি ব্যবহার করছো, ধরো মাইক্রোওয়েভ ওভেন ব্যবহার করছো, তারপরে ধরো টেলিভিশন, মোবাইল ফোন, অনেক অনেক মেশিন তুমি ব্যবহার করছো পার্টিকুলার বিভিন্ন কাজের জন্য। কিন্তু মেশিনের কিন্তু চিন্তা করার ক্ষমতা নেই, একটা নির্দিষ্ট কাজের জন্য তাকে দেয়া হয়েছে। হ্যাঁ, যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মেশিন হয় সেটা আলাদা বিষয়, ওই দিকে আমি এখন যাচ্ছি না। ওটা তোমরা একটু উপর লেভেলে গেলে জানতে পারবে যে হ্যাঁ, মেশিনেরও এখন চিন্তা করার ক্ষমতা আছে। আর মানুষ কি করতে পারে? মানুষের চিন্তা করার ক্ষমতা আছে এবং মানুষ ভালো মন্দ দিক চিন্তা করতে পারে। তো দেখো তোমাদের বইয়ে কি বলছে, যে মানুষ তার কাজ করার সময় নানা রকম চিন্তা ভাবনা করে, মেশিন কিন্তু তা করে না। এই যে আমি এই জন্য আগে উদাহরণ দিয়ে দিলাম এবং মানুষের বিষয়টা জানিয়ে দিলাম। মেশিন শুধু কাজ করে যায়, মানুষ চিন্তা করতে পারে, ভাবতে পারে, আর তার সে ভাব চিন্তাটাকে বাস্তবে রূপ দিতেও পারে। আর পাখির আকাশে ওড়া দেখে মানুষের মনে আকাশে ওড়ার যে ইচ্ছা তৈরি হয়েছিল, সেই ইচ্ছা থেকেই মানুষ তখন কি করলো? মানুষ তার মেধা খাটিয়ে মেধাশ্রম ও কায়িক শ্রম দিয়ে তৈরি করেছে উড়োজাহাজ। তো দেখো, মানুষ চিন্তা করতে পারে এবং স্বপ্ন দেখতে পারে। যদি আমরা বলি যে মানুষ কত বড়, মানুষ হচ্ছে তার স্বপ্নের সমান বড়। তার মানে তোমাকে আগে স্বপ্ন দেখতে হবে বেশি বেশি করে, তাহলে তুমি অনেক বেশি কিছু তৈরি করতে পারবে। মানুষ দেখো কল্পনা করতো যে পাখি আকাশে উঠতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমরাও চেষ্টা করব। মানুষ চেষ্টা করতে করতে এক সময় এটা সফল হয়েছে, উড়োজাহাজ তৈরি করেছে, এক দেশ থেকে আরেক দেশে আকাশের উড়ে চলে যেতে পারছে মানুষ। তো দেখো,
মানুষ তার চিন্তাকে কাজে লাগাতে পারে, কিন্তু মেশিনের এই ক্ষমতাটি নেই। যদিও বা বর্তমানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মেশিনও কিছুটা চিন্তা করার ক্ষমতা তৈরি হয়েছে, সেটা আমরা পরবর্তীতে জানবো। তোমরা যখন 9, 10 বা 11, 12-এ চলে যাবে, আইসিটির মধ্যে এই বিষয়গুলো জানবে। মানুষ তার মেধাশ্রম দিয়েই এত রকম জিনিসপত্র তৈরি করেছে, ফলে জীবন আরামদায়ক হয়েছে। আমরা যদি মেধাশ্রম না দিতাম তাহলে হয়তো মানব সভ্যতা এইভাবে দিনে দিনে উন্নত হতে পারত না। কিভাবে ঘর বানাতে হয় তা হয়তো আমাদের আজও অজানাই থেকে যেত। আমরা হয়তো আজও পাহাড়ের গুহায় বাস করতাম। আবিষ্কারকগণ মেধাশ্রম না দিলে আমরা বিদ্যুৎ বাতিও পেতাম না মোবাইল টেলিফোন, টেলিভিশন, এমনকি বাইসাইকেল। মেধাশ্রম না দিলে আমরা এমনকি চাকার ব্যবহার শিখতে পারতাম না। আসলে মেধাশ্রম ছাড়া জীবন অচল। তবে মাথায় রাখতে হবে, মেধাশ্রম যেন মানব বিধ্বংসী কাজ ব্যবহার না করা হয়, যেমন মারণাস্ত্র তৈরি করা। যেমন ধরো এমন কিছু তৈরি করে ফেললো, জৈব রাসায়নিক ওয়েপন, যেটা দিয়ে মানুষ মারা যাচ্ছে, এরকম হলে কিন্তু একটা বিপদ। তোমরা তোমাদের বাড়ির একটি কাজ নিয়ে নাও, যে তুমি প্রতিদিন কি কি কাজ করো তার একটি তালিকা তৈরি করবে। তালিকার কোনগুলি মেধাশ্রম তা চিহ্নিত করো, প্রয়োজনে শ্রেণীকক্ষের সহায়তা নাও। একটি শ্রেণী কার্যক্রম বরাদ্দ করতে হবে। আচ্ছা, আমি একটু আইডিয়া দিয়ে দিই তোমাদেরকে, কাজটি যাতে তোমরা সহজে করতে পারো। সেটা হচ্ছে যে ধরো তুমি তোমার বাসা থেকে তুমি স্কুলে যাবে। অনেকে অনেক রকম ভাবে স্কুলে যায়। স্কুলে যাওয়ার আগে রেডি হয়, প্রথমে কি সকালে ঘুম থেকে ওঠে, তারপরে সে কি করে, ব্রাশ করে, ফ্রেশ হয়, খাওয়া দাওয়া করে, রেডি হয়। তারপরে সে কি করে, তার স্কুলে যাবার জন্য বাসা থেকে বের হয়। কেউ গাড়িতে যায়, কেউ সাইকেলে যায়, কেউ বাসে যায়। যারা ঢাকাতে আছো তারা বাসে যাচ্ছ বা বিভিন্ন কষ্ট করে বিভিন্ন মাধ্যমে যাচ্ছ, এই বিষয়গুলো তুমি ওখানে লিখবে। এরপরে তুমি স্কুলে যাবার পরে কি কি কাজ করছো, ক্লাস করছো, আরো যে বিষয়গুলো করছো, এগুলো লিখবে। প্রত্যেকটা ধাপে ধাপে লিখবে, তাহলে তোমার জন্য এটা খুবই উপকারী হবে। প্রতিদিন আমরা গল্প করি। আজ আমরা গল্প লিখব। চাইলে কেউ ছড়া বা কবিতাও লিখতে পারি। আবার কেউ যদি চায় ছবিও আঁকতে পারি। তবে যে যাই করি না কেন, করার আগে আমাদের শ্রদ্ধেয় শিক্ষকের অনুমতি নিতে হবে। আমি একটা বিষয় সবসময় আমার স্টুডেন্টদেরকে বলতাম বা এখনো বলি, যেটা হচ্ছে যে কোনো মানুষ প্রতিভা ছাড়া নেই। কোনো না কোনো প্রতিভা তোমার মধ্যে আছে, যেটা হয়তো তুমি খুঁজেছো, অনেকে হয়তো খুঁজেনি। কেউ ভালো ছবি আঁকতে পারে, কেউ গান করতে পারে, কেউ কবিতা বলতে পারে, কেউ কোনো না কোনো একটা কাজ ভালো করে, বেস্ট এই কাজটাই তার ভিতরে আছে বেস্ট। কিন্তু সমস্যা হচ্ছে যে আমাদের বর্তমান সময়ে সবাই তাহলে এই দলগত কাজটি করবে বাসায়। দেখো নিচে একটি ধারণা দেয়া আছে। বোলপুর গ্রামে হঠাৎ করে গাছ কাটার হিড়িক পড়ে গেল। সবার কি হলো কে জানে, যে যেভাবে পারে গাছ কাটে। এভাবে কাটতে কাটতে মাঠঘাট গ্রাম থেকে গাছ প্রায় নিঃশেষ হয়ে গেল। গাছ শুধু প্রকৃতির সম্পদই নয়, গাছ প্রকৃতির অংশ। গাছ না থাকলে প্রকৃতি ঠিকঠাক থাকে না। বোলপুর গ্রামে বৃষ্টি বন্ধ হয়ে গেল। এরপর থেকে তোমরা লেখো বা ছবি আঁকো, পরে পরে উপস্থাপন করো। তুমি যে কিছু করতে পারো, যে গল্প, কবিতা, ছড়া লেখা বা ছবি আঁকার জন্য যে 4টি শ্রেণী কার্যক্রম বরাদ্দ করতে হবে, যে কোনো কিছু তোমরা করতে পারো এখান থেকে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমাদের এই চ্যাপ্টারটি শেষ। তোমরা চাইলে এই নমুনা প্রশ্নগুলো একটু দেখে নিতে পারো। আমরা আগামী দিন পরবর্তী যে অধ্যায়টি আছে, দ্বিতীয় অধ্যায়, যেখানে আমাদের প্রয়োজনীয় কাজ সম্পর্কে আমরা এখানে পড়ব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।